এখন পিয়াসার কাছে যা তুই, বলল আয়মান। রাহান উঠে গেল পিয়াসার কাছে। পাশে আয়মানের মা ও আলিশাও ছিল বসা। পিয়াসা এখন একটু আরাম বোধ করছো? পিয়াসা শ্রদ্ধানুরগত চোখে রায়হানকে দেখলো। মিনমিনিয়ে বলো, একটু স্যার। আয়মানের মা রায়হানের দিকে চেয়ে ভালোই হলো। পিয়াসা তোমাদের দুই বন্ধুরই ছাত্রী, তাই তুমি এসে এসে ওকে দেখে যেও। রায়হান মনে মনে আনন্দিত হয়ে উঠল। অবশ্যই খালাম্মা। পিয়াসা দুঃসময়ে আয়মান আমি দুজনেই পাশেই রব। তো খালাম্মা, আমি এখন আসি, কাল আবার আসবো। পিয়াসা মাথায় হাত রেখে কোমল কণ্ঠে বিদায় নিল রায়হান। পিয়াসা রাতে আলিশাকে জিজ্ঞেস করলো, আমি কিভাবে এসেছি তোমাদের বাসায়? তোমার ছেলে কাঁধে চড়ে? এই বলে হি হি করে কিটকিটিয়ে হেসে ফেলল আলিশা। তোমার কোনো হুঁশ ছিল না তখন পিউপু, ভাইয়া কোলে করে এনেছে। শুনে পিয়াসা মুখ ঢেকে ফেলে লজ্জায়। খুব অস্বস্তি হচ্ছে তার এখন। কি করবে বলো? ভাইয়া বেচারা যে নিরুপায় হয়ে গেল। কারণ আম্মাজানের হুকুম বলে কথা, অমান্য করার সাধ্য কার আছে? ৩-৪ দিনের মধ্যে পিয়াসার সদ্য মাথা তুলে বেড়ে ওঠা কচি গাছের চারার মতো ঝরঝরে হয়ে গেল। আলিশের সাথে বন্ধুত্ব হয়ে গেল, তার মায়ের সাথেও সখ্যতা হয়ে গেল। এই ভিতরে আয়মান পিয়াসার সাথে দেখা করেনি, কথাও বলেনি। এতে পিয়াসা বেশ দুঃখবোধ হলো। ধরে নিল আয়মান ছাড়া আসলেই আমাকে পছন্দ করে না। মানবিকতার জায়গা থেকেই বাসায় এনেছে সুস্থ করার জন্য, কিন্তু আর একটিবারও সামনে এলো না। অথচ রায়ান স্যার রোজ ফোনে খবর নিত, বাসায় এসে দেখে যেত। মিছিমিছি অন্যের দয়ে এ বায়ে আশায় থাকার মানেই হয় না। এক দুপুরে ভাত খেয়ে ওঠার পর পিয়াসা তার ব্যাগ হাতে নিয়ে এসে বলল, আন্টি আমি চলে যাচ্ছি, দোয়া করবেন। শুনে তিনিও আলিশা চমকে গেল। তারা প্রবলভাবে বাধা দিল, সব বুঝিয়ে বলল যে তোমার কোথাও যাওয়া লাগবে না। আমরা যদি আরেকটা মেয়ে থাকতো ফেলে দিতাম বলো? তাই বলছি পাগলামি করো না মা, এখানেই থাকবে সবসময় আমাদের সাথে। না আন্টি, এভাবে আপনার বাসায় থাকবো খাবো, এটা আমার জন্য ভারী হীনমন্যতা ও নিচুতার। আমি এটা পারবো না প্লিজ। আচ্ছা অন্তত আজ রাতটুকু থাকো, আয়মান আসুক বাসায়, সে বরং কাল তোমাকে বাসে তুলে দিবে। এই কথার উপর পিয়াসা ব্যাগ নিয়ে আলিশা রুমে চলে গেল। আয়মান এলে বিষয়টা জানালো তাকে তার মা এবং বোন। আয়মান তাদেরকে রাহানের বিষয়টা জানালো। শুনে তার মা বলল, ও তাহলে তো আমাদের বাসায় থাকতেই হচ্ছে বিয়ে হওয়া পর্যন্ত। তাই মা, আমি পিয়াসার সাথে রাতে কথা বলবো, আশা করি ফেলে দিবে না। শুনি আলিশায় ভিমড়ে খেলো যেন, তার চোখের চড়ক গাছ। খেয়ালি উঠে আয়মানকে উদ্দেশ্য করে বলল, আমি তো ভাবছি পিয়াসাকে আমার ভাবি বানাবো। তুমি সারা জীবন বলদেই রয়ে যাবা। এ তো নাইস, এ তো কিউট একটা মেয়েকে হাত করতে পারলা না। দেখলে মা কি অসভ্য একটা, প্রেম না করতে পারলে নাকি বলদ। ঠিকই তো বলছি, প্রেম না করে কয়টা ছেলে থাকে এখন, যারা প্রেম করে না রোমান্স করে না আমি তাদের বলদ মনে করি। এই তুই এত নির্লজ্জ কবে থেকে হলি? কেমন করে হলি? কলেজে পা না রাখতেই এই হাল তোর। আর এই থামবি তোরা দুই ভাই বোন। মায়ের ধমকে থেমে যায় আয়মান ও আলিশা। রাতে আলিশাকে দিয়ে আয়মান পিয়াসাকে ডেকে নিল। পিয়াসা গেল আয়মানের রুমে। দরজা খোলা, পর্দা ফাঁক করা। দরজা বারবার দুরু দুরু বক্ষে দাঁড়িয়ে আছে পিয়াসা। বসো পিয়াসা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। পিয়াসা নরম হয়ে বসলো চেয়ার টেনে। আয়মান এগিয়ে গিয়ে আরেকটা চেয়ার নিয়ে পিয়াসার মুখোমুখি বসলো। পিয়াসা চেয়ার টেনে পিছনে নিতে চেষ্টা করতেই আয়মান চেয়ারে হাতল ধরে ফেলল। পিয়াসা হেরে গেল আয়মানের বাহু শক্তির কাছে। চেয়ার 1 ইঞ্চিও পিছনে নিতে পারল না। সন্দিহীনতার নজরে আয়মানের দিকেই চাইল। এভাবে দেখছো গে, অন্যের হবু স্ত্রীকে একা পেয়ে আমি জড়িয়ে ধরে বসবো? আস্তে করে ভরাট গলায় বলল আয়মান। শুনে পিয়াসা হতভম্ব হয়ে গেল। মনে মনে নিজেই বলল কাউকে না জানাতে। এখন নিজেই দেখে বন্ধুকে জানিয়ে বসে আছে। থরথর করে কাঁপছে পিয়াসা, কিছুই বলতে পারছে না, চুপটি হয়ে বসে আছে। মা বলল তুমি নাকি গ্রামে চলে যেতে চেয়েছো, তাহলে রাহানের কি হবে? তার সাথে প্রেম করেছ অথচ বিয়ে করবে না? প্রতারণা হয়ে গেল না পিয়াসা? তুমি কি তাহলে ছলনাময়ী নারী? রাগে ক্ষোভে পিয়াসা বেলুনের মতো ফুলে যাচ্ছে। তার অভিমান আবেগ অনিয়ন্ত্রিত হয়ে পড়ল। কম্পিত অধরে আয়মানের দিকে তাকিয়ে, তার মানে উনি বলছে আমি প্রেম করি ওনার সাথে? সে একজন শিক্ষক এতটা মিথ্যুক ধাপ্পাবাজির হতে পারে জানা ছিল না। আমার ব্যাগে কিন্তু আরও 10টা ঘুমের ট্যাবলেট ইনপিল আছে, আজ রাতে খেয়ে মরে যাব। তবুও না এই শহরে থাকবো না, না কাউকে বিয়ে করব। আয়মান বুঝতে পারল পরিস্থিতি বেগতিক। কণ্ঠকে খাদে নামিয়ে আস্তে করে বলো, খুব ছড়ি পিয়াসা, এই কথাগুলো আমি বলেছি।
রাহান একবারও বলেনি তুমি তাকে লাভ করো। সে তোমার সাথে যতটুকু যা ঠিক তাই বলেছে আমার কাছে। ওকে ভুল বোঝো না প্লিজ। পিয়াসার রাগ কিছুটা স্টিম হলো রায়হানের উপর, এবার রাগ জাগ্রত হলো আয়মানের উপর। মনে মনে গজগজ করতে করতে বলল, তাহলে আমাকে আপনি মিথ্যে বলেন কেন? আপনি তো এমন মজা করার মানুষ নয় স্যার। 1 মিনিট আসছি বলে আয়মান উঠে গেল। খানিক বাদে ফিরে এলো, হাতে পিয়াসার ব্যাগ। ব্যাগের ভেতরে সাইডের পকেট থেকে ট্যাবলেটের পাতাটা হাতে নিল। একটা একটা করে সব ট্যাবলেটগুলো হাতে নিল। গ্লাস ভর্তি পানিতে টুপ টুপ করে ফেলে দিল। কিছু সময় পর গলে গলে বেসিনের ফল ছেড়ে গ্লাসের সব পানি ঢেলে ফেলল। পিয়াসা নীরব থেকে অপলক নয়নে চেয়ে চেয়ে দেখলই শুধু। তার বুকের ভেতর উত্তাল পাতাল ঝড় শুরু হলো আয়মানের এই পজিটিভ আচরণে। আয়মান ফের পিয়াসার মুখোমুখি হয়ে বসলো চেয়ারে এসে। আচ্ছা, যে জন্য ডেকেছি আসল কথাটা বলি, মন দিয়ে শোনো। পিয়াসা নির্লিপ্ত চোখে দুটির পাতা তুলে চাইল আয়মানের দিকে। রায়হান তোমাকে ভালোবাসে, বিয়ে করে সুখে করতে চায়। সে আমার বন্ধু, আমি তাকে তোমার চেয়ে বেশি জানি। সুতরাং আমাদের বাসায় থাকো তুমি। ও তার ফ্যামিলিকে রাজি করিয়ে আমাদের বাসা থেকে বউ বানিয়ে নিয়ে যাবে তোমাকে। পিয়াসা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, আমি আপনাদের বাসায় থাকবো, পড়াশোনা চালিয়ে যাব, তবে রায়হান স্যারকে বিয়ে করতে পারবো না, কারণ আমি ভুল করে ওনাকে শিক্ষক ছাড়া আর কিছুই ভাবি না। রায়হান এত কিছু করার পরও তাকে বিয়ের আপত্তির কারণটা কি একটু বলবে? তুমি কি অন্য কোনো ছেলেকে পছন্দ করো? না স্যার, এসব আমার জন্য বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। নিজের অজান্তেই আয়মানের হৃদয় আকাশে একদল শোক পাখির চঞ্চল কলরবে মেতে উঠল। পিয়াসা চলে গেল। আয়মান তার ডায়েরিটা টেনে বের করলো। এই একলা রাতে সঙ্গীতার ডায়েরিটাই কলমে চিপে খুলল। গালে হাত দিয়ে দেওয়ালে সেঁটে থাকা মোনালিসের চিত্রকর্মটির দিকে চাইল। পরখ করে দেখছে মোনালিসের সেই রহস্যময় হাসি। মনে লিখল, আমার খুব ইচ্ছে করছে এই রাতের ডাকাত হতে, তোমাকে লুটপাট করতে, কিন্তু আমি গর্দভ মনে হয় জীবনের চোরও হতে পারবো না। লুকিয়ে যে কিছু নেওয়ার চেষ্টা করব সেই সমর্থটুকুও আমার নেই। আচ্ছা, সিসকে চোর হওয়ারও তো চেষ্টা করতে পারি। টুকটাক কিছু যদি কপালে মেলে, অত্যন্ত তা দিয়েও বেশ কিছুদিন পার করা যাবে। এও কি আমার দ্বারা সম্ভব? যদি তা নাই হয়, তাহলে এমন লাগছে কেন আমার? এমন তো ছিলাম না আমি। একটা অজানা অচেনা অনুভূতি ক্রমশই আমার ঘনিষ্ঠ হয়ে উঠেছে কেন? আমাকে ঘরে ফেলে দিচ্ছে কেন সেই স্পর্শ পাওয়ার পর হতেই? এত শিহরিত হচ্ছে কেন অন্তরটা আমার? কার জন্য, কিসের জন্য যেন বুঝেও না বুঝি আমি। গাড়িটা রেখে দিল আয়মান। পিয়াসা কানে দুলজোড়া বের করে নেড়ে চেড়ে দেখলো। দুলের উপর চুমু খেয়ে বলো, তোমার মালিক জানে না তুমি আমার কবজায় বন্দি। তোমার মুক্তি ঠিক সেদিন মিলবে যেদিন তোমার মালিক আমার বাহুডোরে বন্দি হবে। যদি এটা কখনোই হবে না তা নিশ্চিত, তবুও দুরাশার মাঝে ক্ষীণ আশা করতে মানাচ্ছে নাকি? আবেগকে যে নিয়ন্ত্রণ করা কোনো যন্ত্র নেই পৃথিবীতে। সপ্তাহ ধরে রায়হানের কোনো খোঁজখবর না পেয়ে আয়মানকে ফোন দিল তাকে। কী রে, বাসায় আসছিস না কেন? কলেজেও ক্লাস নিতে যাচ্ছিস না? কী সমস্যা? রায়হান চুপ থেকে মরা মরা কণ্ঠে বলো, মন খুব খারাপ আয়মান। কী হয়েছে শেয়ার কর। পিয়াসার ডিটেল শুনে বাসায় কেউই রাজি নয় এই বিয়েতে। মা আমার জন্য নাকি বহু আগে তার ফুফাতো বোনের মেয়ে রিক্তাকে ঠিক করে রেখেছে। তারাও সবাই রাজি, রিক্তাও। কিন্তু আমার যে পিয়াসা মেয়েটাকে খুব ভালো লাগে। কি করব বা কি করা উচিত জানি না। পরিবারে এতজনকে বাদ দিয়ে একজনকে নিয়েও কি সুখে থাকা যায় লাইফে? আয়মান বলল, আমি তো পিয়াসের সাথে কথা বলছি, সে তো তোকে পছন্দ করে খুব, বাট একজন মানুষ হিসাবে, ছেয়ার হিসাবে। নো ফ্রেন্ড, নো বয়ফ্রেন্ড, নো হবু হাজবেন্ড। তবুও হাল ছাড়িনি। সে চেষ্টা করে দেখব দুই সাইডেই। বেদনার সুরে বলল রায়হান। আচ্ছা, হার্ডলি ট্রাই কর দোস্ত, বলল আয়মান। শোন, আলিশা কয়েকদিন ধরেই বায়না ধরেছে এই শীতে গ্রামে যাবে। আর ওর তো এখন পড়ার চাপ নেই, মাত্র কলেজ ভর্তি হলো। তাহলে তুইও কলেজ থেকে ছুটি নিয়ে সময় করে সপ্তাহে বেরিয়ে চলে আসবো। একদিন বিকেলে কথাগুলো আয়মানকে বলল তার মা। শুনে আয়মান একটু ভেবেই রাজি হয়ে গেল। পরক্ষণই বলল, প্রিয়াসহ যাবে নাকি মা? কপাল ভাঁজ করে তার মা বলল, তুই আসলে একটা বলদ ছেলে আমার। একা বাসায় একটা জোয়ান মেয়েকে রেখে যাব নাকি? পিয়াসা যাবে আমাদের সাথে। পাশে থেকে আলিশা ধেই ধেই করে নিচে উঠল। টেবিলের চাপড়ে বলো, আমার প্রস্তাব হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খেজুরের রসে পায়েস আর ক্ষীর খাওয়া এবার মিস হবে না।
দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল আলিশা। পরক্ষণে পিয়াসার হাত ধরে টেনে নিয়ে এলো আয়মান ও তার মায়ের সামনে। এই যে পিউ আপুকে নিয়ে আসলাম। আয়মান চোখে চোখে পিয়াসাকে দেখলো। তার মা পিয়াসার দিকে চেয়ে, হাওয়া বদল হলে তোমার মন মেজাজ ফ্রেশ হবে মা। নিয়তির উপর কারো হাত নেই। এতদিন হয়ে গেল, আজও তুমি বেজায় হয়ে থাকো, মুখে হাসি ফোটার নামমাত্রও নেই। আয়মানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার আছে এক বুড়ো ছেলে, বাসাতেও ছেঁড় ভাব নিয়ে থাকোস। আর পিয়াসা, পিয়াসা তো এখন তোর কলেজেও নেই, একটু গল্পগুজব করবি মেয়েটার সাথে। রায়হান তো এই কয়েকদিন আসছে না, তোদের মতি গতি বুঝি না বাবু। আয়মান বিব্রত বোধ করলো। মা এসব কী বলছো আজে বাজে কথা? হারামজাদা, কিসের আজে বাজে বলছি আমি? বলে তার মা চোখ রাঙাতেই পিয়াসা ফিক করে হেসে ফেলল। তা দেখে আয়মান বলল, দেখলে, তোমার কথা শুনে ও হেসে ফেললো আমাকে নিয়ে। বেশ করেছে। এই পিয়াসা, জামা কাপড় ইস্ত্রি করা লাগবে করে নেব। ও ছুটি নিলেই আমরা যাব গ্রামে। আন্টি আমি যাব না, আপনারা যান, আমি সেই মিনা আন্টির বাসায় গিয়ে থাকবো। আপনারা আসলে আবার চলে আসবো। আজব মেয়ে তো তুমি, যাবে না কেন, কারণ কি? পিয়াসা দুলো মনে করাতে তিনি কিছু বুঝে চুপ রইলেন। পরে সুযোগ বুঝে ছেলে মেয়েকে বললেন, ওর ভালো জামা কাপড় নেই বলে যেতে চাচ্ছে না। আমি বুঝতে পেরেছি, তোরা তোদের কথা বলে তাকে নিয়ে শপিংয়ে যাবি। পরে কয়েকটা ড্রেস কিনে দিস। আয়মান তাই হবে বলে মায়ের কথায় সম্মতি জানালো। দুদিন পর পিয়াসাকে নিয়ে আয়মান ও আলিশা শপিংয়ে গেল। যদিও পিয়াসা প্রবল আপত্তি করেছিল যেতে, কিন্তু আলিশা আহ্লাদে পানা করে রাজি করিয়ে নিল। আয়মান মিজুরাট মূল্যের ভিতরে 3টে রেডিমেড 3 পিস করে দিল পিয়াসাকে। এর মধ্যে একটা পিয়াসার পছন্দের, একটা আলিশার পছন্দের। আয়মান পছন্দ করে দিল আকাশি রঙের একটা ড্রেস। আকাশি রং তার প্রিয় ছোটবেলা থেকেই। আজ পিয়াসার মন কিছুটা ভালো। জীবনের এই প্রথম একসাথে নতুন 3টা ড্রেস চোখে দেখলো। সন্ধ্যার পর পিয়াসার নিচ থেকে বলল, আন্টি রোজ আপনি চা বানান, আজ আমি বানাই। আমাদের বাসায় আব্বু সবসময় আমার হাতে চা পছন্দ করতো। ও মা, তাই নাকি? তাহলে বানাও দেখি। আয়মানও বাসায় আছে, তার জন্য বানিও। আচ্ছা আন্টি। ঝটপট নিয়ে আসছে গরম গরম ধোয়া ওঠা চা। আলতো করে হেসে চা বানাতে রান্নাঘরে চলে গেল পিয়াসা। চা নিয়ে এসে ড্রয়িং রুমে দিল আলিশা ও তার মাকে। জিজ্ঞেস করলো, আন্টি স্যারের চাটা নিয়ে যাব? এই মেয়ে, বাসায় কিসের স্যার, ভাইয়া বলো। না আন্টি, স্যার বলে অভ্যস্ত তো, মুখ দিয়ে অন্য কিছু আসতে সময় লাগবে। পাশ থেকে আলিশা বলো, চা তুমি দিয়ে আসো, আমি সিরিজ দেখছি, ক্লাইমেট এসে গিয়েছে, মিস করা যাবে না। আচ্ছা বলে পিয়াসা চা নিয়ে গেল আয়মানের রুমে। সে পিসিতে কাজ করছে। পিয়াসা দরজায় দাঁড়িয়ে স্যার আসতে পারি বলে অনুমতি চাইলো। আয়মান ব্যস্ততার জন্য পিয়াসাকে দিকে না তাকিয়ে বলল, আসো। পিয়াসা তার পিছনে চা নিয়ে মাত্রই দাঁড়িয়েছে। আয়মান তার এক হাত আলসেমি ভঙ্গিতে পিছনে আনতেই পিয়াসার হাত লাগলো। চায়ের কাপ কেঁপে কিছুটা গরম চা পিয়াসার বুকে পড়ে গেল। সে উম্মা বলে কোকিয়ে উঠলেই চায়ের কাপ টেবিলে রাখলো। আয়মান চট করে উঠে দাঁড়িয়ে গেল, প্রচণ্ড বিচলিত হয়ে। ও শিট শিট, খুব 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 সরি, তোমার হাতে চা তা জানতাম না। পিয়াসা দ্রুত বের হয়ে যাচ্ছে, অমনি আয়মান তার হাত ধরে বেসিনে নিয়ে গেল। চোখ মুখ খিচে পিয়াসা বুকে জামার উপরে হাত দিয়ে পানি মেরে দিল দূরত্ব বজায় রেখে। ওড়না জামা অনেকখানি ভিজে গিয়েছে। পিয়াসা পা চালিয়ে বের হয়ে গেল। অন্য ওয়াশরুমে গিয়ে ভেজা জামা কাপড় ওড়না চেঞ্জ করলো। আয়মান চা শেষ করে একটা মলম নিয়ে আলিশার রুমে গেল। ওড়না খাটের উপর রেখে পিয়াসার ঠোঁট নামিয়ে বুকে ফু দিচ্ছে। জামার গলা নামানো, আবার বরফের টুকরো ডলছে। আর করছে। বুকের খোলা অংশে আয়মান লুকানো দৃষ্টি নিক্ষেপ করল। উদ্দেশ্য চা বুকে কতটুকু স্থানে পড়েছে বুঝতে পারা। জামার উপরের খোলা অংশ যতটুকু দেখা যাচ্ছে তাতে দেখলো পিয়াসা ধবধবে বুকটা টকটকে লাল হয়ে আছে, রক্ত গোলাপের মতন। বরফ পানিতে জামা ভিজে লেপ্টে আছে বুকের ফুটন্ত কোমল দুটি ফুলের উপর। আয়মান মলমটা পিয়াসার হাতে দিল। প্রেমময় চাহনিতে বলো, ধরো এটা বেশি করে লাগাবে। পিয়াসা বিছানার উপর থেকে ওড়না টেনে নিতেই আয়মান ওড়নার চাপ দিয়ে ধরলো। বলল, আমি চলে যাচ্ছি তো। আয়মান চলে গেল নিজের রুমে। অনুতাপের অনলে পুড়ছে তার অন্তরখানি। গোপনে বলল, শুরু থেকেই চাচ্ছি, কি আর হচ্ছে কি? আয়মানের মা ও আলিশা এসে পিয়াসার বুক দেখে আয়মানকে বকলো। আয়মান তা গায়েও মাখলো না, বরং তার কেমন পুলক পুলক লাগছে। পরে সবাই পিয়াসার চায়ের খুব প্রশংসা করলো। আয়মানও বলো, রোজ আমার পিয়াসার হাতে গরম গরম চা খাবো।
পিয়াসা মিষ্টি এসে আচ্ছা স্যার ঠিক আছে। পরের দিন সন্ধ্যায় পিয়াসা আবারও চা তৈরি করলো। আয়মান রুমে ঢুকতেই স্যার আসতে পারি আপনার চা। আয়মানের রুমে ঢুকেই স্যার আসতে পারি আপনার চা। আয়মান হো হো করে প্রাণ খোলা হাসি দিল। আসো। মুখ ঘুরিয়ে পিয়াসাকে দেখলো। শোনো বালিকা, আমার রুমে আসতে কখনো তোমার অনুমতির প্রয়োজন নেই, মনে থাকবে? থাকবে স্যার, কিন্তু কেন? এক সপ্তাহ বেশি কোথাও থাকলে সে আর অতিথি নয়, মুসাফিরও নয়, সে হয়ে যায় পরিবারের একজন। আর পরিবারের মানুষ সবাই সবার অতি প্রিয়জন। প্রিয়জনের যে কোনো সময় অনুমতি না নিয়ে প্রবেশ করতে পারে। তোমার গালটা দেখি লালচে ভাবটা গিয়েছে। ভদ্রতার জন্য আয়মান বুক বলতে পারল না। পিয়াসা লাজুক হেসে জানালো, সেরেছে স্যার। দেখতে হবে না। আয়মান আর বিশেষ ঘটালো না। চায়ে চুমুক দিয়ে আয়েশি ঢঙে বলল, জাস্ট ওয়াও, তোমার হাতে দুধ চা হেব্বি মজা পিয়াসা। এই রিলিফ হবে। পিয়াসা কিছু না বলে চলে গেল। আরেক কাপ চা নিয়ে এসে আয়মানের সামনে টেবিলে রাখলো। আয়মান নিজের কাপ শেষ করে দ্বিতীয় কাপে হাত নিল। আচ্ছা তুমি খেয়েছো? না, পরে খাবো। গরম জিনিসের স্বাদ যত দ্রুত নেওয়া যায় ততই মজা লাগে। যাও খাও। আমার কাপ আপনাকে দিলাম যে। পিয়াসা মুখ ফসকে কথাটা বের হয়ে গেল। ওহ নো, কি বলো? নাও তুমিও খাও। না স্যার, আপনার মন চেয়েছে আপনি খাবেন। মন তো কত কিছুই চাই পিয়াসা। কিছু বললেন স্যার? না। আচ্ছা, এক কাজ করি, শেয়ার করে খাই। না স্যার প্লিজ। আয়মান একরোখা হয়ে বলো, আগে তুমি একটু খেয়ে দিবে, দেখি বাকিটুকু আমি খাবো, নয়তো না। চা জুড়িয়ে শরবত হোক। পিয়াসা উপায়ন্তর না দেখে চায়ের কাপে ঠোঁট চুপিয়ে কয়েক চুমুক খেয়ে রাখলো। আয়মান নিমিষে বাকির চাটুকুও শেষ করে ফেলল। সুখ নিঃশ্বাস ছেড়ে উচ্চারণ করলো, আহ অমৃত। শুনে পিয়াসা রোমাঞ্চিত অনুভব করার বদলে স্তম্ভিত হয়ে গেল। চোখে মুখে রাশি রাশি অনুযোগ ফুটে উঠল আয়মানের উপর। তার ভীষণ ইচ্ছে করছে আয়মানের কলার চেপে ধরতে, জিজ্ঞেস করতে, আজ আমার ঠোঁটে চুবানো চা আপনার কাছে অমৃত লাগছে। আর সেদিন সামান্য সহজ সুন্দর তিনটি শব্দ দেখে রকচটা হয়ে উঠলেন। এমন ভাব নিলেন যেন আপনি তিন মসজিদের খাতিব, পাক্কা পরহেজগার মুসলি। এখন তো মনে হচ্ছে আপনি আমাকে ডুবে ডুবে ভালোবাসেন। হো হো, এবার আমি পাক্কা নারী মুসলিম মাওলানা সাজবো। দেখাবো মজা আপনাকে। আগে শিওর হই আপনার বিষয়টা। গটগট পায়ে পিয়াসা চলে গেল। আয়মান তন্দা খেয়ে গেল। তার ধারণা ছিল পিয়াসা নিজ থেকেই একটু সহজ হবে তার প্রতি এমন হাবভাব দেখে। আয়মান, পিয়াসা, আলিশা তার মা আজ বিকেলে তাদের গ্রামে চলে গেল। শহর থেকে কেউ গেল, আশেপাশের ঘরগুলো সবাই ভিড় করে। পাশের বাড়ির দু একজন মহিলা পিয়াসাকে দেখেই, মাশাল্লাহ ভাবি, আয়মানের বউ তো সুন্দর আছে। পিয়াসার লজ্জায় তেতে গিয়ে ঘরে পিছনের রুমে চলে গেল। আয়মানও দারুণভাবে অপ্রস্তুত হয়ে গেল। আলিশা মুচকি হেসে দিল। আয়মানের মা বিরক্তকর স্বরে, আন্দাজে কথা বলেন কেন আপনারা? বউ ছাড়া আর কেউ হতে পারে না। আমার ভাগ্নি হয় সম্পর্কে সে। তার মুখে কুলো পেটে চলে গেল। সবুজ পল্লীর শান্ত সন্ধ্যাকে বিদায় জানিয়ে ধরণীর বুকে নেমে এলো শীতের সুদীর্ঘ হিম ছড়ানো থমথমে রাত। হেমন্ত সোনালি ডানায় ভর করে হিমেল হাওয়ার সাথে নিয়ে কুয়াশার চাদর জড়িয়ে এলো শীতকাল, যেটা গ্রামে না এলে টেরই পেত না শহর থেকে আসা এক চারজন মানুষ। আয়মানের চাচাতো দাদি থাকে তাদের ঘরে সব সময়। তার সাথে এদের বন্ধন ঠিক নিজের দাদির মতোই। আপন দাদা দাদি বেশ কয় বছর আগে গত হয়েছেন। আলিশা ও পিয়াসা বেশ সময় ধরে দাদির সাথে খোশ গল্পে মেতে রইল। দুজনের মাথা ও পিঠ চাদর মুড়ি দিয়ে ঢাকা। দাদি ও মা ঘুমিয়ে গেলে তারা উঠে গেল। আলিশা গিয়ে আয়মানকে বলো, এই ভাইয়া, আমি আর পিয়াসা একটু বের হব, তুমি একটু আসো না। বাইরে ভীষণ অন্ধকার, একেবারে ভুতুড়ে পরিবেশ। বের হবি কেন তোরা? ব্যাঙের ডাক শোনার জন্য। কি সব বিরক্তিকর বলে আয়মান ভুরু কুচকাল। এটা কার ইচ্ছের? আমাদের দুজনেরই, বলল আলিশা। কি অরুচিকর ইচ্ছে তোদের। হায়, মা দাদি ঘুমিয়ে গিয়েছে কবেই, তাইতে সুযোগ পেয়েছি, নইলে আমও বের হতে দিত। চল বলে আয়মান তার শালটা জড়িয়ে নিয়ে এলো গায়ে। আস্তে করে দরজা খুলে বের হলো তারা তিনজন। আয়মান মোবাইলের টাচের আলো ফেললো সামনে। সেই আলোকে সঙ্গী করে পিয়াস ও আলিশা এগিয়ে যাচ্ছে। গ্রামের রাতে ক্ষীণ আওয়াজও প্রকট হয়ে কানে বাজে। পুরো বাড়ির সব ঘর গুঁটোতে মিটপিট করে জ্বলছে। বাড়ির সামনের দিকে যেতেই ঝোপঝাড়ের ভিতর থেকে অনেকগুলো ব্যাঙের ডাক শুনতে পেল তারা। পিয়াসা ভয়ার্ত কণ্ঠে ফিসফিস করে আলিশাকে বলল, এই খড়ের স্তূপের পাশ থেকে সাপের ফুসফুস শব্দ শোনা যাচ্ছে। আলিশা তীক্ষ্ণভাবে কান পেতে শুনল। ঠিক তাই। সে আয়মানকে বলল,
আয়মান মোটা গলায়, কি বলিস তোরা? দেখি তো বলে অতি সাবধানী হয়ে চোরের মতো দুকদম পা এগিয়ে নিল। টর্চের আলো ফেলল আওয়াজ আসা স্থানটায়। পিয়াস ও আলিশা গলাগালি করে আয়মানের পিছনে দাঁড়িয়ে আছে। চোখে আলো পড়তেই ভয় পেতে দাঁড়িয়ে গেল এক তরুণ ছেলে। আয়মান চোখ বড় করে, কে রে তুই, আমাদের বাড়িতে কি করছিস এখানে? আমি পাশের বাড়ির সুজন, প্রেমিকার লগে কথা কই আয়মান ভাই। তারা তিনজন বুঝতে বাকি রইল না এই ছেলেটা সর্দির, তাই নাক টেনে টেনে কথা বলছে। আর নির্জন রাত বলে আওয়াজটা সাপের ফোঁস শব্দের মতো হলো। আরে বাস, কি কঠিন প্রেম তোর সুজন! এই কনকনে ঠান্ডা গায়ে মেখেও প্রেমিকের সাথে কথা বলছিস। তোর প্রেমিকের জয় হোক, এখন চলে যা। পিয়াসা মুখ চেপে হু হু করে রিনিঝিনি শব্দে হেসে ফেল সুজনের এমন কাণ্ডে। আয়মান মুখকে একপাশ করে সমস্ত ইন্দ্রিয় দিয়ে পিয়াসার হাসি শ্রবণ করলো। এই প্রথম সে পিয়াসার প্রাণোচ্ছল হাসি শুনতে পেল। তার গোপন চিত্ত বিমোহিত, মোহাচ্ছন্ন। এখন শীতল করা হিমেল রাতেও তার হৃদয় উষ্ণতার মাখামাখি হলো। সুজনকে ডাক দিল নিজের কাছে। কাল বিকেলে বাজারে আমার সাথে দেখা করিস। কেন ভাইজান? আমার কোনো ভুল? আরে না, তোর প্রেমিকার জন্য একটা গিফট দিব। সুজন অপ্রস্তুত হয়ে গেল। আচ্ছা ভাইয়া। স্থান ত্যাগ করলো সুজন। এই ভাইয়া জিনে ভূতে ধরেছে নাকি তোমাকে? আজ রে সুজনকে কেন গিফট দিবা? আমাকে দিও সেটা, সবের বেলা ভারী হবে। আয়মান আয়েশার মাথায় হালকা টোকা মেরে, অবশ্যই তুইও পাও না। আচ্ছা তোকে দিব। পিয়াসা আপু পাওনা নয়? না, সে কি উপকার করেছে আমার? ওর ঘরে ফিরে আসে। আয়মান তার রুমে শুয়ে যায়। আলিশা গিয়ে তার মায়ের পাশে শুয়ে পড়ে। পিয়াসা তার জন্য বড়দাহিত স্থানে দাদির পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে। আয়মানের চোখের কোণে ঘুমের লেশ মাত্র নেই। ঘুমেরা যেন হাওয়াই মিঠাইয়ের মতো কোথায় মিলিয়ে গিয়েছে। তন্দ্রাহীন বিনম্র রজনী পার করেছে। শীতার্থ বিছানা এপাশ ওপাশ করছে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। পাশের উঠানে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে যাচ্ছে। পাশে কোনো মসজিদ থেকে হামাদের নাত ও নাতের উছল গজলে প্রাণ জোলানো সুর ভেসে আসছে। এদিকে পিয়াসার এক ঘুম হয়ে গিয়েছে। তার বড্ড পানি তৃষ্ণা পেয়েছে। উঠতে হবে পানি খেতে। পাতায় পাতায় টুপ টুপ করে শিশির খসে পড়ছে। মনে হয় যেন অনেকগুলো ভূত পা টেপে টেপে চলছে। ভয়ে পিয়াসার শরীর কাটা দিয়ে উঠল। রাতও শেষ প্রহরে এসে পৌঁছেছে। পিয়াসা নিঃশব্দে পায়ে বিছানা থেকে উঠে মাটিতে পা রাখলো। সারা ঘর অন্ধকার। পানি যে কোথায়? খোলা দরজার একপাশে দাঁড়িয়ে পিয়াসা আয়মানের রুমে উকি দিল। আবছা আলোতে আয়মান পিয়াসাকে দেখতে পেল। চট করে উঠে জিজ্ঞেস করলো, পিয়াসা কি সমস্যা বলো? পানির মগ খুঁজে পাচ্ছি না স্যার। ভিতরে আসো, পানির এনে দিচ্ছি। আমি পারবো, মগ কোথায় বলেন? না, তুমি নতুন এই ঘরে, খুঁজতে গেলে এটা ওটার সাথে হোঁচট খাবে। আর সবাই হুড়মুড়িয়ে চোর বলে চেঁচিয়ে উঠবে। পিয়াসা দুপা বাড়িয়ে আয়মানের রুমে প্রবেশ করলো। আয়মান পিয়াসার পাশ কেটে উঠে গেল। এক গ্লাস পানি এনে দিল পিয়াসার হাতে। পিয়াসা চেয়ারে বসে গ্লাসটি দুহাতে নিয়ে যত্নের সাথে ধরে পুরো গ্লাসের পানি সব খেয়ে নিল। আর খাবে পানি? খুব পিপাসা লেগেছিল বুঝি? স্যার। তুমি নিজেই তো আজলা আজলা জল। টেনে টুনে নেশাতুর চোখে বলো আয়মান, তোমার নামটা সুন্দর, কিছুটা কাব্যিক। ও হ্যাঁ, মা সবারই কাছে তোমার পরিচয় দিয়েছে ভাগ্নি হিসেবে। সেহেতু তুমি যদি ভাইয়া না বলে এভাবে ছেড়ে ছেড়ে বলো, মা মিথ্যেবাদী হয়ে যাবে না সবার কাছে বলো? সম্মতি পোষণ করে পিয়াসা বলো, আন্টিকে ছোট করবা না। বিষয়টা মাথায় গেঁথে রাখলাম। পিয়াসা চলে গেল। ভাবছি আইমান ও স্যার কি আমাকে ভালোবাসে নাকি? কথাবার্তার সুর তেমন কিছুই ইঙ্গিত দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? উনি তো পুরোই কাঠখোট্টা টাইপের বান্দা। নাকি দুই বন্ধু চ্যালেঞ্জ নিয়েছে আমাকে জয় করার। কিন্তু আমার মাঝে এমন কী বা আছে? ভোর হয়ে গেল। দাদির মা তাড়াতাড়ি উঠে গেল। বড় এক হাঁড়ি রস উঠানে নিয়ে এলো রসুনউদ্দিন। দাদির আগে বলে রেখেছে খেজুরের রসের জন্য তাকে। খেজুর গাছের খাঁটি বহু রস বহুদিন পরে তারা দেখছে। রান্নাঘরে মাটির চুলায় আগুন জ্বালিয়ে দিল তাদের ঘরের কাজে সাহায্যকারী পাশের বাড়ির দারিদ্র করিমন চাচি। আলিশা ও পিয়াসা কাঁচা রস বাটিতে নিয়ে একটু খেলো। চোখ চকচক করে উঠল দুজনের। একে অপরের দিকে চেয়ে, কি মজা, আন্তরিক স্বাদ। কাউন চাল দিয়ে ক্ষীর রান্না হবে এখন। মাটির চুলায় একটু দূরে উঁচু কাঠের পিঁড়িতে বসে আছে আলিশা ও পিয়াসা। তার দাদি পানির বাটা নিয়ে বসেছে। একটু পর পর খিলি পান বানিয়ে মুখে পুরে দিচ্ছে। পিয়াসা বলো, দাদি তো পান খেয়েই পেট ভরে যাচ্ছে, নাস্তা কীভাবে খাবে?
পান ভর্তি মুখে দাদি রসিয়ে রসিয়ে জবাব দিল, না লো নাতি না, নাস্তা ঠিকই খাইতে পারুম। পান হলো আমার কাছে নেশা জিনিসের মতো, নেশার বস্তু যত পাই ততই খাই, ততই চাই, কেন জানি স্বাদ মিটেই না, দিলেও না ভরেও না, পেটও ভরে না। বেটা ছেলেরা যে একটা না শেষ হইছে আরেকটা বিড়ি ফুরকে, কেমনে কো ওই যে নেশা। দাদি কি যে জোসে একটা কথা বলছো তুমি, নেশা বস্তু যত পাই ততই চাই, ভালো লাগলেও শুনে। বিপুল শান্তি পেলাম। রান্নাঘরের বেড়ার পাশে বিরাস করতে করতে বলল আয়মান। মাথা উঠিয়ে আয়মানের দিকে চাইল পিয়াসা ও আলিশা। দাদি বলল, তুইও শুনলি তাহলে? এ তো মজার কথা শোনা থেকে বঞ্চিত হব নাকি বুড়ি? বউ শুনো তোমার পোলারে শাদি করাইয়া দিবা, মনে হয় লাইন মারে কোনো মাইয়ার লগে। আয়মান উকি দিয়ে মাকে দেখে জিভ কামড় দিলে লজ্জায় দ্রুত পুকুর ঘাটে চলে গেল। আয়মানের মা বড় একটা নতুন হাঁড়িতে রস এনে এনে জাল দিচ্ছে। করিমন চাচি চুলায় আগুন কন্ট্রোল করছে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন অল্প সময় খেজুরের রসের ক্ষীর তৈরি হলো। রসের ম সুগ্রাণ সারা রান্নাঘরে ছড়িয়ে পড়ল। পিয়াসা আলিশার রান্না বায়না ধরে গিয়ে টেবিলে খাবার নাস্তায়। রান্নাঘরে মাটিতে বসেই খাবে, অরিজিনাল গ্রামের আবহাওয়া অনুভব করতে চায় তারা। বেতের একটি সুন্দর পাটি বিছানো হলো। নাস্তার বাটি চামচ ধুয়ে আনা হলো। আয়মানের মা একে একে সবাইকে বেছে দিল খেজুরের রসের ক্ষীর, নিজের জন্য নিলেন, করিমন চাচিকেও দিলেন। একটু জুড়িয়ে গেল বাটি, হাতে নিল সবাই। আয়মান এসে চিলের মতো ছৌমনি পিয়াসার জোড়ানো বাটি হাতে নিল, গপাগপ খাওয়া শুরু করলো। জাস্ট ওয়াও মা, অস্থির মজা হয়েছে। পিয়াসা হা হয়ে চেয়ে রইল আয়মানের দিকে। আরে ভাইয়া, তুমি কার ক্ষীর খেয়ে ফেললে? কার আবার? নাম লিখে আছে নাকি? পিয়াসাপুর জুড়ানো বাটি খাচ্ছ বেকুব? আয়মান অর্ধেক শেষ করা বাটি পিয়াসার হাতে ধরিয়ে দিল, নিজের বাটি নিয়ে খাওয়া শুরু করলো। পিয়াসা গরম খাবার খেতে পারে না, আবার খাওয়ার লোভও সংবরণ করতে পারছে না। অজ্ঞাতটা নিরুপায় হয়ে আয়মানের খাওয়াটাই খেয়ে পরে আবার নিল। করিমন নিয়ে তার মা রান্নাঘরে ছেড়ে বেরিয়ে গেল পিছনের বাগানে কচু খেতে দেখে। পিয়াসা সরি, তোমারটা খাওয়ার জন্য। সমস্যা নেই ভাইয়া, পিয়াসা স্মিত হেসে বলো। আলিশা গাল টিপে হেসে ফেলল। দাদি, তুমি ঢাকায় বেড়াতে যেতে চাও না কেন? বলল আয়মান। হ জামো, তোগো ভাই বোনের বিয়ার কালে। দাদি আমারটা বাদ দাও, সিরিয়ালে ভাইয়া এগিয়ে আছে, আমি বিয়া করব না, বলল আয়মান। কেন নাতি, তুই কি হিজড়া? আয়মান কিঞ্চিত রেগে গেল। দাদি, তুমি আগের মতোই ফাজিল আছো। আমি কেশবতী নামে একটা মেয়েকে ভালোবাসি অনেক দিন ধরেই, তাকে না পেলে দ্বিতীয় কাউকে চাই না। আয়মান উঠে গেল কলতলা হাত ধোয়ার জন্য। পিয়াসা নিশ্চিত হলো কিছু, বুঝে নিল তার মানে আয়মান স্যার বহু আগেই কোনো ললনার জন্য প্রায়ণের জলঘর সাজিয়ে রেখেছে হৃদয়ের অন্তরপুরে। পিয়াসা ফোন বেজে উঠল। রায়হান ফোন দিয়েছে। পিয়াসা সব কুশলাদি জেনে নিয়ে বলল, পিয়াসা আর চাইব না তোমাকে, এই শেষ চাওয়া, তুমি রাজি থাকলে আমি বিয়ের প্রস্তুত নেব। শীতের মধ্যে তোমাকে একান্তভাবে নিজের করে পেতে চাই। পিয়াসা থ মেরে রইল। ওপাশ থেকে রায়হান বলল, মৌনতায় সম্মতির লক্ষণ, আমি বুঝে নিলাম। তোমার আপত্তি নেই আমার ছায়া হয়ে বাঁচতে, আকণ্ঠ ভালোবাসা তোমার জন্য। কুয়াশা ঘেরা শীতল ভোরের স্নিগ্ধতায় রেশ ফুরিয়ে গেল। উৎসবমুখর পরিবেশে রসের ক্ষীরের ভোজন হলো। রাত ভরে ঘাসের বুকে টুপটাপ করে ঝরে পড়া শিশিরগুলো শুকিয়ে গেল। সারা আঙিনা জুড়ে মাখো মাখো নরম রোদ্দুর তার তাপ ছড়িয়ে দিল। এমন ঝলমলে মিঠে রোদের উৎপাত গায়ে মেখেও পিয়াসা ভাবলিসীন হয়ে বসে আছে। চলো, ঘাটে রোদ থাকতে গোসল সেরে নেই। বসে বসে কি করছো গাছতলায়? বলল আলিশা। দেখিস না উঠানে কুয়া বানাচ্ছে সে, দেখো বাঁশের ছাড়ি দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে কিভাবে গর্ত করে ফেলছে, বলল আয়মান। পিয়াসা উঠে দাঁড়িয়ে গেল, জামা কাপড় নিয়ে গোসল করতে পুকুরে নামলো। আলিশার সাথে পালা বদল করে পুকুরের এপাশ থেকে ওপাশ সাঁতরে গেল। দাদির সাথেও তারা অনেক মজা করলো। রায়হানের আজকে ফোন কলটা আয়মানকে বিধ্বস্ত করে দিয়েছে। হৃদয়টাকে বিরানভূমি মনে হচ্ছে, অপার শূন্যটা বিরাজ করছে তার মনে। রায়হান যেন নিজ হাতের বন্ধু হৃৎপিণ্ডটা খামচে ধরেছে। কারণটা এখন তার কাছে স্পষ্ট। শুভ্র মেঘের ন্যায় সে দুপুর ভাত খায়নি। সকালের কারণ জানতে চাইলে হাসি মুখে বলল, খিদে নেই। পরের দিন শেষ বিকেলের মাথায় কথা প্রসঙ্গে আয়মানের দাদি তাকে মাকে বলল, বউ একটা কথা কইবার চাই। যে আমা বলেন, নমনীয় স্বরে বলল আয়মানের মা। তোমরা শহরে থাকো মানলাম, এই যে তোমার কোনো দূর সম্পর্কের বোনের ঘরের ভাগ্নের লেখাপড়ার সুবিধার জন্য কাছে রাখছো, এটা বেশ ভালো নজর দেখা যায় না। তুমি কইলা এই মায়ের মা বাপ নাই,
তাহলে কই কি আয়মানের লগে ওর ছাদে দিয়ে দাও। বাসার ভিতরে দুটা জোয়ান পোলা মাইয়া ঘোরাঘুরি করলে কখন কি আকাম কইরা ফেললা আল্লাহ জানে। যুবতী নারী হইল আগুন, পুরুষ তার অল্প তাপ পাইলেই মমির মতো গইলা যাবে, তখন মান ইজ্জত নিয়ে টানাটানি হইব। এক টানে কথা বলে পানির ফিক ফেলল আয়মানের দাদি। তার মা একটুক্ষণ চুপ করে রইল, পরে বলল, আম্মা ভালো বলছেন, এমন কিছু মাথায় আসে নাই। আচ্ছা আগে ঢাকা যায়, তারপর চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। হ তাই করো, হয় হ্যারে দূরে রাখো, আর না হলে ঘরের বোন করে ফেলো। এরপর আর কোনো ঝামেলা নাই। এরপর আর কোনো ঝামেলা নাই। যতদূর দেখছি মাইয়া ভালোই আছে, পড়াশোনা করতেছে, চেহারা আরও ফুটবো বিয়ার পানি গায়ে পড়লে। গায়ে গতরে ভুঁইটা উঠবে তখন। আয়মানের লগে পুরোই মানাইব যাইব। সন্ধ্যা মিলিয়ে গেলে আয়মানের চা খেয়ে তার রুমে বসে মোবাইলে কলেজের বিভিন্ন কাজ দেখছে, পেজ ও গ্রুপে। আলিশা হন্তদন্ত হয়ে তার সামনে এসে পড়ল। ভাইয়া এদিকে আসো, পিয়াসু বউ কেমন যেন করছে। আয়মান উঠে গেল দাদির রুমে। কি হয়েছে দাদি? আরে এই মাইয়া আস্তে একটা পান খাইয়া শখ কইরাছে, লগে দিয়া চুন সুপারি, হাকিমপুরের দরজা, সাদা পাতার খয়েরের। হ্যাঁ তাই ভাইয়া, এরপর হতে বিছানায় গায়ে লিয়ে পড়ে আছে, চোখও মেলতে পারছে না। এই মাইয়েরে আমার পানের নেশা ধরছে, পইরা থাক, সময় বাদে হুঁশ ফিরে আসবো। ওকে পান খেতে দিল কে? জেদি কণ্ঠে জানতে চাইল আয়মান। শোনো কথা নাতির, হেই কি শিশু কেউ দিবে, নিজের আউস করে খাইল। কইল দাদি সকলে যে কইলেন পান পাতায় নেশা, এখন একটু খাইয়া দেখি কেমন নেশা, জন্ম খাই নেই। এই বলে আমার পানের বাটা নিয়ে নিজে পেঁচাইয়া খিলি বানাইলো আর গালে ঢুকাইলো। আয়মান খাটের এক পাশে বসে আছে, আলিশা পিয়াসবু বসে ডেকেই যাচ্ছে, তাকানোর নামই নেই। পিয়াসা পাশের ঘরে তার মাকে ডাকতে গিয়েছে। দাদি উঠে তার নামাজ পড়ার ছোট্ট চৌকিটায় চলে গেল তাসবিহ হাতে নিয়ে। আয়মান চোখ বন্ধ করে পিয়াসাকে বারবার দেখছে। পিয়াসার অনুভূতিহীন চুল নখ ধরার তার ইচ্ছেই নেই। এভাবে আরও কিছু সময় কেটে গেল, কিন্তু পরক্ষণে নিরুপায় হয়ে পিয়াসার হাত ধরে টানলো, কাঁধ থেকে ঝাঁকুনি দিল, হাতের তালুতে হালকা করে চিমটি কাটলো, চুল ধরে টেনে দেখলো, চিবুক ধরে নাড়ালো, চোখে মুখে পানি ঝাপটা মারলো, পায়ের তালুতে সুড়সুড়ি দিল। না, কোনো কাজ হচ্ছে না, বেহুশের মতো পড়ে আছে বিছানায় অগোছালোভাবে। এক পাশে পড়ে থাকা ওড়না নিয়ে বুক ঢেকে দিল আয়মান। এভাবে আর কতক্ষণ? পরে আয়মান পিয়াসার সরু গোলাপি দুটি ঠোঁটের উপর নিজের বলিষ্ঠ দুটি আঙুল মাথা বসালো। এক পাশ থেকে আরেক পাশে তার আঙুলের দুটি মাথা বোলাইতেই লাগলো, তবুও কাজ হচ্ছে না। এরপর আয়মান সাহস করে পিয়াসার অধরে নিজের অধর দুটি চেপে ধরলো, অধর একটু ফাঁক করে ধরলো, নিজের মুখের হাওয়া পিয়াসার মুখের ভেতরে জোরে জোরে দিতে লাগলো। এবার কাজ হলো। পিয়াসা হো আহ করে কোহাতে কোহাতে নড়ে চড়ে উঠল। চোখ মেলেই খালি রুমে তার পাশে আয়মানকে দেখে চিৎকার দিতেই যাচ্ছিল। অমনি আয়মান পিয়াসার মুখ চেপে ধরলো, কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, সো ডিসগাস্টিং, আর কিছুই নেশা ধরতে পারে না। পানির নেশা করে বুঁদ হয়ে পড়েছিলি তখন। আমার কতগুলো সময় গেল, ফিরিয়ে দাও সে সময়গুলো, যত সব উটকো ঝামেলা। বউ হবে একজনের, সামলাতে হয় আরেকজনের। পিয়াসা হতভম্ব হয়ে ড্যাব ড্যাব চোখে আয়মানের দিকে চেয়ে রইল। আয়মান উঠে গেল তাজানো মেজাজ নিয়ে। খুব ভোরে উঠানের একপাশে আগুন জ্বালানো হলো। আগের শুকনো পাতাগুলোকে শুকিয়ে জড়ো করে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে আগুন পোহানোর জন্য, নয়তো কুয়াশায় ভিজে চুপসে যেত। আগুনের কুণ্ডলের চারপাশে কেউ বসে, কেউ দাঁড়িয়ে আছে। এই ঘরে ঘরে ছোট বড় অনেকে এলো। ছোট ছোট বাচ্চারা মজা করছে আর দুহাত সামনে রেখে মেলে ধরে আগুন পোহাচ্ছে। হিম হিম শীত, শীতে বুড়িয়ে এলো রে, কনকনে ঠান্ডায় দম পুড়ে গেল রে। 12 বছরের একটি ছেলে এমন ছড়া কাটলো শুনে আলিশাও বলল, শীত মিত ভাই, আমার কাঁথা কাপড় নাই, শীতের রে কইয়া গিয়েও আগুন আমার ভাই। ধোয়ার গন্ধ পেয়ে আয়মান হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে গেল। সে তার ছোটবেলায় ফিরে গেল। কত যে এমন করে আগুন পোহালো, ভাবতেই নস্টালজিক হয়ে গেল। যাই আলিশাকে মজা দেখাবো বলে পা টিপে টিপে গেল আগুনের কাছে। দু হাতকে ভালো করে গরম করে নিল। পেছন থেকে চাদর মুড়ি দেওয়া মুখে দুপাশ থেকে তার বশিষ্ঠ দুহাত চেপে ধরল। পিয়াসা আয়মানের হাত সরিয়ে মাথা ঘুরে চাইল।
আয়মান কপালের ভাঁজ। আলিশার চাদর তোমার গায়ে কেন? আলিশার গাল ভেবে দিয়েছি। পিয়াসা নিজের এক হাতের তালু দিয়ে আয়মানের হাতে স্পর্শ লাগা স্থানে পরের বুলাতে লাগলো। দু চোখে বুঝিয়ে এলো তার। ভালোই তো লাগলো শীতের মধ্যে উষ্ণ জুটি হাত। বলল গোপনে। আগুন পোহাতে শেষ হলো পিয়াসা আলিশা ও তার সমবয়সের দুই কাজিন মিলে হাত ধরাধরি করে তাদের উপর পুকুর পাড়ে দিয়ে হাঁটতে গেল। চারপাশে ভোরের আমেজ এখন দৃশ্যমান। এই আলিপুরের বাগানের ভেতরে চাও, বলল মুক্তি। কি চাইবো? আম গাছের গোড়ায় বসে একজন সিগারেট খাচ্ছে দেখো, ধোয়া উঠছে দেখতে পাচ্ছ না? ও মা, কি বলিস, তাই নাকি? এই যে নারী, পাশ থেকে পিয়াসা বলো। মুক্তি ঠিকই বলছে, চলো আমরা তার সামনে যাই। মেয়ে মানুষ হয়ে কেন সিগারেট ফুঁকছে জিজ্ঞেস করি। তারা বাগানে ভেতরে ঢুকলো। পেছনে কারো পায়ের আওয়াজ পেয়েও সে সিগারেট টেনে যাচ্ছে। কোন বিষয় হেলদোল দেখা গেল না তার মাঝে। ভাবি, তুমি এই সাত সকালে পুরুষের মতো সিগারেট খাচ্ছ কেন? হকচকে জিজ্ঞেস করলো মুক্তি। একগাল হেসে রমিজের বউ বলল, পুরুষ যদি কেন সিগারেট খায়? জানতে চাইলো আলিশাদের কাছে। পিয়াসও বলল, এর কারণ তো একাধিক। কেউ পায় পরিবারের বাবা, চাচা, দাদা, বড় ভাই, বন্ধু বান্ধবকে খেতে দেখে দেখে অভ্যাস হয়ে গিয়েছে তাই। আবার কেউ খায় জীবনে নানা হতাশা, দুশ্চিন্তা, যন্ত্রণা সাময়িক ভুলে থাকার জন্য। কেউ খাওয়া শুরু করে প্রেমের ছ্যাঁকা খেলে প্রেমিককে ভুলে থাকার জন্য। কিন্তু আপনি একজন মেয়ে মানুষ হয়ে কেন এমন একটা অশোভনীয় কাজ করছেন? গ্রামের এক গৃহবধূ দিনের আলোতে বসে বসে সিগারেটে ধোঁয়া উড়াচ্ছে। এটা দেখতেও বেশ দৃষ্টি কটু লাগে ভাবি। উঠে দাঁড়িয়ে গেল রমিজের বউ। একদম রাইট কইলা তুমি। তাহলে বলো, পুরুষের দুঃখ বেদনা আছে, মেয়ে মানুষের নেই? জীবনের নানা রকম হতাশা পুরুষকে খাবলাইয়ে খাবলাইয়ে মারে, মেয়ে মানুষকে মারে না। পুরুষ ছ্যাঁকা খায়, মেয়েরা খায় না? পুরুষের মন আছে, মেয়েদের মন নেই? পুরুষ যে কারণে সিগারেট ধরে, ঠিক সেই কারণে মেয়ে মানুষদেরও সিগারেট ধরা উচিত। আর কইলা যে গ্রাম, কে কি ভাবলো, কোন নজরে দেখলো আমি তরুপা এগুলা ধার ধরি না। আমার কলিজার অনেক হিম্মত। এই হিম্মত নিয়ে এমনি এমনি হয় নাই। নিশি রাইতে এক পুরুষের সামনে পুরো নগ্ন হইতে হইতে আমার সারা গায়ে একটা সুতা থাকলেও কাজ হতো না তখন। তারা একে অপরের দিকে চোখ বড় বড় করে চাইলো। তরুফা বলো, আরে যা ভাবছো তা নয়। সে আমার নখও ধরেনি। কবর থেকে লাশের গায়ের কাপড় টাইনা উড়াইছে তাতে দিতাম। কবরে নামতে হলে এভাবে নামতে হইতো। সেই পুরুষ কবরস্থানের কাছে দাঁড়িয়ে থাকতে আমার পরনে কাপড় হাতে নিয়া উঠে আবার তার সামনে পরে ফেলতাম কাপড়। সে সেটা দিয়ে জানি না কি বড় কারবার করতো। আমি অভাবে রাজি হইতে বাধ্য হয়েছি। বাদ দাও, এটা বিশাল ইতিহাস। আলিশা বলল, সিগারেট কোন দুঃখে খান? তোমার ভাই আমার মতো বউ থাকতে গোপনে বেরিয়ে বিয়া করছে প্রেম কইরা। এবার তোমরাই বলো, আমার সিগারেট একসাথে কয়টা খাওয়া উচিত? বুকের কষ্ট কমানোর জন্য? আচ্ছা, যা মন চায় খাবেন, তবে জেনে রাখুন সিগারেট খাওয়া খুব বেশি ক্ষতিকর শরীরের জন্য। জ্ঞানীর মতে বলল পিয়াসা। তাদের ডাক পড়ল নাস্তা খাওয়ার জন্য। পিয়াসা ও আলিশা নানা ফসুর ফসুর করতে করতে গিয়ে নিজেদের রান্নাঘরে ঢুকলো। কিরে, কোথায় গেলি তোরা? মা জিজ্ঞেস করলো চুলার আগুন দিতে দিতে। দুজনে দুটো পিঁড়ি টেনে বসলো। একটু হাঁটতে গেলাম মা। ভোরের মাটিতে সোদা গন্ধ কি যে ভালো লাগে মা, বলল আলিশা। তাহলে তোকে গ্রামে বিয়ে দিব, বলল। নো, ওভাবে থাকতে পারবো না ভাই। ওয়াও, চিতই, কি দিয়ে খাবো মা? গুড় আর কুকরানো নারকেল মিশানো নিয়েছি, এটা দিয়ে খাবি, অনেক স্বাদ। মাটির খোলায় চিতল পিঠার কোড়া দিতে দিতে জানালো মা। পাশে বসা দাদি ভাতে দুটো প্লেট নিল। এক পাশে করে মাখলো নারকেলি গুড় দিয়ে, এক পাশে খোলা থেকে নামলো গরম গরম চিতই পিঠে দিল। আয়মান বলল, দাদি ওদের জুড়ানোটা দেন। কাল দেখলেন না জুড়ানো ক্ষীর নিয়ে কি করলো? চুপ বাদর, চিতই পিঠা গরম গরম খেতে হয়। যে খাবার সেভাবে খেলে মুখে বেশি সোয়াব লাগবে, সে খাবার সেভাবেই খেতে হয়। আলিশা গাল ভেঙচি দিয়ে, এটা কাকে বললা? আমি বুঝিনি। পাশ থেকে পিয়াসা বলল, আমিও বুঝেছি। আয়মান জলচৌকি ছেড়ে দাঁড়িয়ে গেল। বের হতে হতে আস্তে করে বলো, এভাবে যদি তোরা মেয়ে মানুষের সব বুঝতে, আর কোনো কথাই থাকতো না। এদিকে পিয়াসাকে একটু নিরালায় পাওয়ার অপেক্ষায় আছে আয়মান। দুপুরে সারা ঘর খালি। পিয়াসা বাইরে থেকে ঘরে এলেই ডাক দিল আয়মান। পিয়াসা, একটু শুনে যাও। পিয়াসা নিঃসংকোচে নির্দ্বিধায় গেল আয়মানের রুমে। আর যাই হোক, আয়মান স্যারকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করে। এই কয়দিনে পিয়াসার মনে আয়মানে নিয়ে বিশ্বাসটা পাকাপোক্ত হওয়ায় আয়মানও বেশ স্বস্তি অনুভব করে।
এর আগে যতবারই আয়মান স্যার তাকে ধরেছে তা নিতান্ত ডাক্তারের মতোই প্রয়োজনেই ধরতে হয়েছে। ভুল বোঝার এতটুকু অবকাশ নেই। একটা মেয়ের মনে একটা ছেলের চরিত্র নিয়ে সন্দেহর বীজ একবার বপন হয়ে গেলে সেটা কিছুতেই নিগড়ে ফেলা যায় না, বরং সময়ের সাথে সাথে সেই সন্দেহ অবিশ্বাসের ডালাপালা মেলে মহিরুহ হয়ে ওঠে। বলেন স্যার, স্যার। থুকু ভাইয়া বলেন। রায়হান বলল, তুমি নাকি তাকে বিয়ে করতে রাজি? না, আমার তো কোনো সমস্যা নেই এতে। যেখানে তুমি প্রচণ্ড বিরক্তি নিয়ে মানা করে দিলে, সেখানে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কারণটা জানতে আগ্রহবোধ হলো মনে। জাস্ট এই আর কি। ইচ্ছে হলে বলবে, না ইচ্ছে হলে না বলবে। ইজ ইয়োর ইউস। এমন গুরুত্বহীনভাবে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো আয়মান। পিয়াসা উদাস গলায় জানালো, আমি মুখে কিছুই বলিনি ওনাকে, শুধু চুপ ছিলাম। সবসময় নীরব থাকা মানে কি সম্মতি মিন করে? তবে তুমি কি মিন করছো তাকে, সেটা জানতে চাই। আমি ভাবনায় পড়ে গেছি স্যার, কারণ আমার 3 কুলে কেউ নেই। আমাদের সমাজ একটা এতিম মেয়েকে বিয়ে করতে চাইবে। আপনাদের আশ্রয়ে বেঁচে আছি, এই তো এস্টার নিকট লাখো কোটি শুক্রিয়া। কিন্তু চিরদিনের জন্য তো পথ চলা কারো জনের উপর একজন মেয়েকে নির্ভর করতেই হয়, নানাভাবে নানা সময়ে।